আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী। আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ আমরা একটা বিশেষ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি বাংলাদেশে ধীরে ধীরে খুব ভয়ানক অবস্থা দিকে যাচ্ছে। আপনারা জানেন যে এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ আমাদের দেশে প্রচুর হাঁপানি পেশেন্ট আছে এবং একটি পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বে প্রায় 15 কোটি অ্যাজমার পেশেন্ট আছে এবং গ্লোবাল জিনা অর্গানাইজেশনের পরিসংখ্যার মতে প্রায় 34 কোটি সারা বিশ্বে অ্যাজমার রোগী আছে এবং দিন দিন বাড়ছে এবং বাংলাদেশে প্রায় কোটির উপর ছাড়িয়ে যাচ্ছে। তো এই ভয়াবহ রোগ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, সাবেক সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি হসপিটাল, বর্তমানে কর্নেল মালিক মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে উনি আছেন। আমরা অ্যাজমা বিষয়ে বা হাঁপানি বিষয়ে ওনার সাথে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে কিভাবে প্রতিরোধ করা যায় এই রোগ থেকে। প্রতিরোধের যাওয়ার আগে উনি এই সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন, অ্যাজমা কেন হয়, কাদের হয় এবং কি কারণে হয় এবং এর প্রতিকার কি। এরপরে উনি এর থেকে বাঁচার উপায়গুলো আমাদের খুলে বলবেন। আমরা এখন কথা বলছি ডক্টর জহিরুল ইসলাম শাকিল সাহেবের সাথে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা বাংলায় বলা হয় হাঁপানি বা শ্বাসকষ্ট, এটি ফুসফুসের শ্বাসনালী সংক্রান্ত রোগ। এটা শ্বাসনালীর প্রদাহ বা ইনফ্লামেশনের জন্যে শ্বাসকষ্ট হয়। এটা একটি ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে দীর্ঘদিন যাবৎ যে শ্বাসনালী প্রদাহ, তার ফলে শ্বাসনালীতে যে পরিবর্তন হয়, শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং সেখানে সিক্রেশন হয়, যার জন্য শ্বাস ঠিকমতো নিতে পারে না। তাকে আমরা শ্বাসতন্ত্রের রোগ, হাঁপানি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। এটা যে কোনো বয়সে হতে পারে, তবে বাচ্চাদের শ্বাসকষ্ট দেখা যায়, বয়স্কদের শ্বাসকষ্ট দেখা যায় এবং যাদের কোনোদিন শ্বাসকষ্ট হয়নি তাদেরও যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে। এবং বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে এই শ্বাসকষ্টের রোগীর, ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী ধীরে ধীরে বাড়ছে এবং আগামী দিনে প্রায় 300 মিলিয়ন পিপুল শ্বাসকষ্টে আক্রান্ত হবে। এটার একমাত্র কারণ এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশের যেই দুর্যোগ, তার জন্যই এটার কারণ। এছাড়াও আছে কিছু প্রফেশনাল মানে অ্যাজমা যেটা বলি আমরা, সেটা হলো অকুপেশনাল অ্যাজমা। বিভিন্ন জায়গায় যে কাজ করে, যারা খনিতে কাজ করে, যারা জুট ফ্যাক্টরিতে কাজ করে, যারা তুলার ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বিভিন্ন ধুলাবালি রিলেটেড কাজ করে, অথবা যারা স্মোক রিলেটেড কাজ করে, তাদের এই হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। এটা ছোটদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, মধ্যবয়সের হতে পারে, নির্দিষ্ট কোনো এজ ভেরিয়েশন নেই। তবে যাদের ছোটদের হাঁপানি থাকে সেটা ম্যাক্সিমামই অ্যালার্জিজনিত কারণে, যেটাকে আমরা অ্যাটোপিক অ্যাজমা বলি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই হাঁপানি কি বংশগত রোগ? হাঁপানি বংশগত, জেনেটিক্সের কিছুটা রিলেশন আছে, বেসিক্যালি যারা ছোট বয়সী তাদের। তবে এটার এখন পর্যন্ত স্পেসিফিক ফাইন্ডিংস মানে রিলেশন নাই। তবে ধারণা করা যায় যে অ্যাটোপিক অ্যাজমা, যেটা অ্যালার্জিজনিত যে অ্যাজমা, যেটা সেটা বংশগতর সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বংশগত এবং বংশের বাইরেও হতে পারে। এটার কোনো মানে এটা ছোঁয়াচে রোগ না, এটা একদম ডেফিনেটলি বলা যাবে না বংশের সাথে রিলেটেড যে বংশের কারো থাকলে সেটা হবে। এছাড়াও মানে একজনের অ্যাজমা রোগ আছে, তার সাথে থাকলে তার অ্যাজমা হবে, এই ধরনের কোনো কারণ নেই। কারণ অ্যাজমা রোগটা হলো শ্বাসনালীর, এটা যখনই শ্বাসনালী সংকুচিত হবে তখনই হবে। এটার জন্য অনেকগুলো কারণ আছে, যার সাথে এনভায়রনমেন্ট এবং স্মোক, ধুলাবালি এবং অ্যালার্জি, বিড়াল, তারপরে হাঁস মুরগি, কবুতর, এগুলোর সাথে একটা সম্পর্ক আছে। অ্যাজমার সাথে খুব রিলেটেড একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে
সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন। দুইটাই জন্যেই উপসর্গ শ্বাসকষ্ট, কিন্তু দুইটা ডিজিজের প্যাথোলজি এবং কারণ এবং প্রতিকার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। আচ্ছা, অ্যাজমা হলো শ্বাসতন্ত্রের শ্বাসনালীর রোগ, আর সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অ্যাজমাও তার মধ্যে একটা অংশ, কিন্তু এছাড়াও ব্রনকাইটিস, তারপরে এমফাইসিমেটা সহ অন্য রোগগুলা যেটা আছে সেটা সিওপিডি। টোটাল সবগুলোকে মিলে আমরা সেটাকে সিওপিডি হিসাবে ধরা হয়, এবং সেটার মধ্যে সিওপিডির যেটা মেন শ্বাসনালীর চেয়ে ফুসফুসের যে অ্যালভিওলার লাইনিং সেই জিনিসগুলা ডিস্ট্রাকশন মানে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমরা নেওয়ার পরে ফুসফুসের মধ্যে বাতাস জমে ফুসফুসটা বড় হয়ে যাবে, যার জন্য সে শ্বাস নিতে পারবে না, এবং সেখানে তার অক্সিজেন, তার কার্বন ডাইঅক্সাইড ঠিক মতে আদান প্রদান যেটা হয়, আমরা শ্বাস নিলে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়, সেই আদান প্রদানটা ঠিক মতো হতে পারে না। আচ্ছা, সেটাই হলো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং সেখানে অ্যাজমা ওয়ান অফ দি কম্পোনেন্ট, মানে ওয়ান অফ দি অংশ। সিওপিডির স্পেসিফিক কোনো কারণ যদি থাকে, একদম স্পেসিফিক দুই একটা কারণ যদি বলেন। সিওপিডির স্পেসিফিক কারণের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো স্মোকিং, সিগারেট স্মোক, সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভও হতে পারে। এছাড়া এনভায়রনমেন্ট, মানে পরিবেশগত পলিউশন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে বিশেষ করে ধুলাবালি এবং ইটের বাটার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টের পলিউশন আছে, এটা ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড, মানে এটা একটা সিওপিডির জন্য একটা কারণ। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার অ্যাজমা হয়েছে? প্রথম সে কিভাবে ডিটেক্ট করতে পারে, যদি ধারণা একটু দিতেন। অ্যাজমা সম্পূর্ণ রোগটা প্রথম থেকে হবে। আমরা একজন সাধারণ মানুষ বা আমরা যারা ডাক্তার, ডায়াগনোসিস করার জন্যে মেনলি হলো ইতিহাস, রুগীর যে বিবরণ, রুগী যেটা বলবে সেটা আইসা রুগীর বিবরণ থেকে পাওয়া যায়। বা আরেকটা হলো ফাইন্ডিংস, তার ফুসফুসের বুকের মধ্যে যে ফাইন্ডিং, সেটা অনুযায়ী আমরা অ্যাজমাকে ডায়াগনোসিস করতে পারি। রুগী এসে বলবে আমার কাশি হয়, শীত থেকে গরমে, গরম থেকে শীতে, অথবা যখন আমি ধুলাবালিতে যাই, যখন আমার ঠান্ডা লাগে তখন কাশি হয়, শ্বাসকষ্ট হয়, আমার বুকের মধ্যে এক ধরনের শব্দ হয় শ্বাস নিলে, যেটাকে আমরা হুইজ বলি, বা আমরা যেটা স্ত্রীদের দেখি সেখানে রংকায় বলা হয়, সেটা সবাই বলবে, এবং এটা রিকারেন্ট এপিসোড হবে, বারবার হবে। এবং পেশেন্ট এসে বলবে যে আমার রাতে ঘুম হয় না, আমি কাশির জন্য উঠে পড়ি, শ্বাসকষ্টের জন্য উঠে পড়ি, যতই রাত যেতে থাকবে ততই শ্বাসকষ্ট বা কাশি বাড়তে থাকবে সকাল পর্যন্ত, তারপর দিন হওয়ার পর আস্তে আস্তে সেটা কমে যাবে। এবং রিপিটেড হিস্ট্রি, রুগী এসে বলবে যে আমার প্রায় এরকম হয়, এবং এটাই অ্যাজমার ডায়াগনোসিসের প্রথম আমাদের মানে ধারণা করা হয় যে তার অ্যাজমা হতে পারে, এবং সেখানে তার শ্বাসকষ্টও থাকবে, কাশিও থাকবে, এবং রুগী এসে বলবে তার গলার মধ্যে এক ধরনের কাশি দিলে বা শ্বাসকষ্ট হলে শব্দ হয়, তখনই ধারণা করা যায় যে তার মানে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি, এবং একের থেকে দুইয়ের অধিক তার এই ধরনের এপিসোড মানে ঘটনা থাকবে। প্রতিরোধের উপায় কি? সাধারণ মানুষ যার অ্যাজমা হয়নি বা হাঁপানি হয়নি, সে কিভাবে এই রোগ যেন না হয়, কি কি ব্যবস্থা নিলে তার জীবনে সে এই রোগ থেকে বেঁচে চলতে পারবে, এইটার যদি একটা ভালো ধারণা আমাদের দিতেন। প্রিভেনশন, অর্থাৎ তার জন্য অ্যাজমা না হয়, সে কিভাবে চললে অ্যাজমা হবে না, সেই বিষয়গুলো। অ্যাজমার প্রিভেনশন আসলে হলো লাইফস্টাইল মডিফিকেশন। আচ্ছা, কারো যদি অ্যাজমা না থাকে, তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা, যদি এনভায়রনমেন্ট পলিউশন হয়, ধুলাবালিতে কম যায়, তার হওয়ার সম্ভাবনা কম থাকে। পশু পাখি না পালে তাহলে তার হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যালার্জি থাকে তাহলে তার সেই অ্যালার্জিযুক্ত খাবারগুলো যতটুকু সম্ভব সে অ্যাভয়েড করবে। তারপরে বাসার আশেপাশে ড্যাম, ওয়েদার, সেগুলো যদি সে অ্যাভয়েড করতে পারে, তার হওয়ার সম্ভাবনা কম থাকে। ককরোচ ওয়ান অফ দি অ্যালার্জেন, তার যে বিষ্ঠাগুলা, সেগুলো থেকে সাবধানে থাকতে হবে যাতে ঘরে ককরোচ কম থাকে, অ্যাজমা হওয়ার সম্ভাবনা কম থাকে। বাচ্চাদের প্রিভেনশনের জন্য তার অ্যালার্জিজাত খাবার, তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রিপিটেড ইনফেকশন, ভাইরাল ইনফেকশনগুলো প্রিভেন্ট করতে হবে।
তাকে সাবধানে রাখতে হবে, তাকে অ্যালার্জিজাত খাবার থেকে শুরু করে এনভায়রনমেন্টের সাথে তার খাপ খাওয়াই নিতে হবে। এটা হলো বাচ্চাদের। বয়স্কদের জন্যে যারা মধ্যবয়সী, তারা অকুপেশন রিলেটেড যে কাজগুলো সেগুলো থেকে থাকতে হবে, এবং অকুপেশন যেসব অকুপেশনে অ্যাজমা হয় সেই সব অকুপেশন অবশ্যই প্রিভেনশন করতে হবে। সেই প্রিভেনশনের জন্যে ফ্যাক্টরিটা অবশ্যই সেখানে পলিউশন ফ্রি করার জন্য যেই টেকনোলজি সেগুলো ইউজ করতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়াও অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর থেকে তার সাবধানে থাকতে হবে। আমাদের গাড়ি সহ যেই ধোঁয়াগুলো বের হয় সেখানে লিড যাতে কম থাকে সেই পলিউশনগুলো করতে হবে। কার্বন ডাইঅক্সাইড যেন কম নির্গত হয় সেটার ব্যবস্থা করতে হবে। ইটের ভাটা ওয়ান অফ দি কারণ গ্রামের দিকে, সেটার ধোঁয়া সেই একটা কারণ। গ্রামের মহিলাদের আরেকটা কারণ হলো লাকড়িতে ধোঁয়া, সেই ধোঁয়ার থেকে মহিলারা একটু সাবধানে থাকবে। শীতকালে বিশেষ করে ধুলাবালি খুব বেশি উড়ে এবং ফাইন ডাস্টগুলা, সেই ডাস্টগুলা থেকে তাকে সাবধানে থাকতে হবে। আমরা যে রাস্তায় বেরোই যে মাস্ক ব্যবহার করি আমরা, এটা কি খুব সাইন্টিফিক? আমরা যে ব্যবহার করি সেই মাস্কটার কতটুকু সাইন্টিফিক্যালি তৈরি সেটা না। সাইন্টিফিক্যালি যেসব মাস্কগুলো আছে পোরগুলা, সেগুলা একটা নির্দিষ্ট পরিমাণ ছিদ্র আছে, সেই ছিদ্রের মাস্কগুলো অবশ্যই এফেক্টিভ। অনেক সময় যদি সেই পোরগুলো যদি বড় হয় তাহলে সেই পলিউশনের যে পার্টিকেলসগুলো সেগুলো আটকাবে না। আবার যদি খুব বেশি ছোটো হয় তাহলে আবার আমরা শ্বাসকষ্টতে আমরা অক্সিজেন পাবো না। এই জন্য অবশ্যই সাইন্টিফিক্যালি সেটা একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী যে সেগুলো অবশ্যই এফেক্টিভ। একটা প্রশ্ন হলো, আমাদের দেশে সাধারণ মানুষের একটা ধারণা ইনহেলার ব্যবহার মানে ওর জীবন শেষ। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন মানুষকে, যে এটা সবচেয়ে সুসহনীয় ড্রাগ কিনা। ড্রাগ হিসেবে যদিও আমরা ড্রাগ ব্যবহারে আমরা কখনো চাই না মানুষ ড্রাগ ব্যবহার করুক। অ্যাজমার চিকিৎসা দুই ধরনের, একটা হলো ওষুধ দিয়ে আর একটা হলো ওষুধ ছাড়া। এতক্ষণ প্রিভেনশনের জন্য যেটা বললাম সেটা হলো ওষুধ ছাড়া কীভাবে প্রিভেন্ট করা যায়, আরেকটা হলো ওষুধ নিয়ে। অ্যাজমা ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, মানে নিয়ন্ত্রণযোগ্য রোগ, কিন্তু এটা নিরাময়যোগ্য রোগ না। এবং অ্যাজমার ট্রিটমেন্টের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড বা ইনহেলার, নিরাপদ ওষুধ যেটা সরাসরি শ্বাসনালীতে যেয়ে শ্বাসনালীর নির্দিষ্ট জায়গায় কাজ করে এবং এটা কম অ্যাবজর্ব হয় এবং এটার এফেক্টিভনেসটা খুব বেশি। এটা সরাসরি শ্বাসনালীতে কাজ করে এবং এটার সাইড এফেক্ট কম এবং অ্যাকশনটা তাড়াতাড়ি। মানে বিপজ্জনক অবস্থায় রোগী যায় না যদি। মানে উপকার পাইতে হলে ইনহেলার একদম প্রথমে নিতে হবে এবং রোগী এতে খুব ভালো থাকে এবং এটার সাইড এফেক্ট খুবই কম। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশে অ্যাজমাকে প্রিভেন্ট করার জন্য অ্যাজমার বিষয়ে অনেকগুলো সংগঠন কাজ করে, বিশেষ করে ডক্টরদের অনেকগুলো সংগঠন আছে। চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাজমা অ্যাসোসিয়েশন, লাং ফাউন্ডেশন, বানসাই, এই যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, এতে আমরা জনগণ সরাসরি তো অবশ্যই উপকৃত পাচ্ছি, সাথে সাথে ডাক্তাররাও আমার ধারণা যে উপকৃত হচ্ছে। আমাদের নতুন নতুন টেকনোলজি আসছে, বিদেশ থেকে অনেক লেকচারার আসে, আমরা জানি যারা লেকচারার আছে ওনারা আমাদের উপদেশ দিয়ে থাকেন। তো এই সংগঠনগুলো সম্পর্কে জনগণকে কিভাবে অবহিত করা যায়? আমরা তো সাধারণ জনগণ তো এগুলো জানি না। যেই সংগঠনগুলোর নাম বলা হলো চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন, অ্যাজমা অ্যাসোসিয়েশন, লাং ফাউন্ডেশন, তারপরে অ্যালার্জিক অ্যাসোসিয়েশন, সবগুলাই আসলে জনগণকে সচেতনমূলক কাজ করার জন্যে কাজ করতেছে। এছাড়াও আমাদের যারা চিকিৎসক আছে তাদের অ্যাজমা এবং শ্বাসকষ্টজনিত রোগকে তাদের প্রশিক্ষণ বিভিন্ন সময় দিচ্ছে। এছাড়াও তারা সেমিনারের মাধ্যমে তাদের আপ টু ডেট নলেজ, যে বিশ্বের যে এখন আধুনিক চিকিৎসাগুলো আসে তাদের সময় সময় জানানো হচ্ছে। এবং এছাড়াও অ্যাজমা অ্যাসোসিয়েশন একটি গাইডলাইন অনেক আগে করেছে, যেটা ন্যাশনাল গাইডলাইন অ্যাজমার এবং সিওপিডির। এছাড়াও অন্যান্য সংগঠনগুলোও তাদের একটা পকেট গাইডলাইন তৈরি করেছে, যেটা চিকিৎসকরা খুব উপকৃত হচ্ছে। এবং এখন এই সংগঠনগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সচেতনমূলক এবং চিকিৎসকদের চিকিৎসা সংক্রান্ত কাজ করার জন্য তারা বিভিন্ন সেমিনার এবং সচেতনমূলক কাজকর্ম করে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম শাকিল, এতক্ষণ আমাদেরকে
আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করলেন এবং আমরা অনেক সচেতন হলাম এবং আশা রাখি আমাদের দর্শকরা এই বিষয়গুলো শুনে তারা অনেক উপকৃত হবে এবং ভবিষ্যতে কিভাবে অ্যাজমা প্রিভেনশন করা যায় এবং যাদের অ্যাজমা হয়ে গেছে তারা কিভাবে প্রিভেনশন করবে, এই উভয় বিষয়ই তারা সচেতন হবে এবং আমরা সাধারণ জনগণ এতে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।